হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি মন্ত্রীর বাড়ির সামনে। তৎকালীন সময়ে এটি একটি মন্ত্রীর বাড়ি ছিল। মানে তৎকালীন টাকাওয়ালারা যা করতো, যে নর্তকী আনতো, নাচাইতো, এরকম করছে। এইরকম এই থাকতো রমণী সরকার, পরে বাদে যে এই অত্যাচার বিচার করছে, পরে তো বাদে মনে হয় যে এরা পালায় গেছে সব কিছু। কারণ অর্থমন্ত্রী ছিল এই জায়গাটাতেই, তারা মানে নাচ গান করতো, নর্তকী নাচাইতো, এরকম মানে ভোগ বিলাস করতো আর কি। সবকিছু আস্তে আস্তে ধ্বংস হইতেছে, খসে খসে পড়তেছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছি, দেখি উপরে কি আছে আসলে। ইংরেজ পিরিয়ডে ছিল, ইংরেজ পিরিয়ডে বুঝতে পারছি। তখন বাংলাদেশে তিনি অর্থমন্ত্রী ছিলেন। বাংলার ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের অবদান যেমন আলোচিত, তেমনি তাদের ঘিরে রয়েছে নানা বিতর্ক। আজ আমরা কথা বলবো তেমনি এক ব্যক্তিত্ব নিয়ে, যার নাম নলিনী রঞ্জন সরকার। স্থানীয় ভাষ্যমতে তিনি ইতিহাসের একজন পেশাজ ব্যক্তিত্বের নাম। তবে যদিও এ ধরনের অভিযোগ ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত নয়, বিভিন্ন পুরাতন আর্টিকেল ও ইতিহাস থেকে জানা গিয়েছে তিনি মূলত একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ ছিলেন, এবং শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তিনি তৎকালীন ব্রিটিশ গভর্নরের সময়ে বাংলার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি কি ছিলেন শুধু একজন দক্ষ অর্থমন্ত্রী, নাকি তার জীবন জুড়ে লুকিয়ে আছে বিতর্ক ও প্রশ্নবিদ্ধ কিছু অধ্যায়? 150 কেমনে, আরো তো বেশি হওয়ার কথা। এই যে দেখে তো মনে হইতেছে আরো বেশি হইব না। 105 বছর এই মণ্ডপের বয়স। এই যে মন্দিরটা, এই মন্দিরটা এটির লগেই 105 বছর লাগাত এই মুরব্বীরা আর এই কইরা আইছে। এই মুরব্বীরা সন্তানরাও করতেছে। এখন বর্তমানে 105 বছর রানিং। হ্যাঁ, মণ্ডপটা যেটা, হ্যাঁ মণ্ডপটা যেটা। আচ্ছা, তার কাছে আমরা জিজ্ঞাসি যে তোমরা আব্বারা দাদার কাছ থেকে শুনছো না? কইহারা কইছে যে এটা এই 200 বছরের প্রায় প্লাস, আরো বেশি হইব, নিচে হইতো না। বুঝতে পারছি। আচ্ছা, এটা তৎকালীন সময় কার আসিল? এটা আসিল তো এটা এই থাকতো রমণী সরকার। আচ্ছা, রমণী সরকার থাকতো, পরে বাদে যে এই অত্যাচার বিচার করছে, পরে তো বাদে মনে হয় যে এরা পালায় গেছে সব কিছু। উনি কি ছিলেন মূলত, কোন কারণে? অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা। কত বছর আগে উনি মানে ছিলেন? অর্থমন্ত্রী ছিল আর এই পাকিস্তান পিরিয়ডে, পাকিস্তানের আগে, মানে ইংরেজ পিরিয়ডে ছিল। ইংরেজ পিরিয়ডে, বুঝতে পারছি। তখন বাংলাদেশে তিনি অর্থমন্ত্রী ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন। আর উনি কি এখানকারই ছিলেন নাকি? না, উনি এখানকার ছিলেন এইটা কইতাম না আমি সঠিক, ওই এখানের না ভারতের। তবে লোকটা যেহেতু হিন্দু মূল, তো মনে হয় ভারতেরই। তারপর সমস্যার কারণে তারপরে মানুষের কাছ থেকে যে অত্যাচার বিচার করছে, আপনার কাছে 10,000 টাকা দিছে, এই 10,000 টাকা লইছে না, নালে এভাবে 4 বছর 5 বছর গেছে। পরে যেমন আপনার মেয়ে ট্যাক্স শুন, বিয়ার সাথে আপনি দিতে শুন না, টেহার লাগে, তার কাছে আইছে টাকা দিছে, দিলে পরে এই চড়া দামে সুদ দিছে, এরকম চাইছে না। হ্যাঁ, একদিনই কইতেছে যে আচ্ছা পরে কিছু এই লাগা টাকা আমারে দিয়ে দিও। এই যে পরে কইছে এরকম ভাবে গেছে 5 বছর 10 বছর 20 বছর, হঠাৎ করে তার পিয়াস রাগে বাড়িকে আটাক করছে। এই তুমি যে টাকা আনছিলে তোমার মেয়ে বিয়ার সময়, টাকা কই? টাকা তো তুমি পরিশোধ করছো না, এখন তো তুমি টাকা পরিশোধ করতে হবে। কি ভাই করাম, ভাত খাইতাম। ভাত খাইতারো না, তুমি এক কাজ করো, তোমার জায়গা সয় সম্পদ যা আছে আমার লিখে দিয়ে দাও, আর তোমরা যারা আছো আমার বাড়িতে কাজ করে দাও। আচ্ছা, এইভাবে উনি আরো ধনী হইছে, আরো টাকা কামাইছে। মনে হয় এই যে বিল টিল যা আছে তা সবই, যা আছে সব জায়গা আমাকে হারিয়ে আছেন। বুঝছি। তার মানে এইভাবে উনি সম্পদ করছে, তারপর মানুষ ক্ষিপ্ত হইয়া, তারপরে যখন 1.5 দিন হইছে তখন তোমাদের মাংস লাগাইতে লইছে, হিট না সুদনে বাদে বাইছে আর কি একটা তুইয়া। বুঝতে পারছি। তার মানে এই ঘটনাটি হচ্ছে ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশ চলে গেছে তখন তারাও গেছে। হ্যাঁ, তখন তারাও গেছে। তাহলে ব্রিটিশ পিরিয়ড শেষ হয়েছে ধরুন 1947-এর আশেপাশে, ওই সময় তো পাকিস্তান আসছে। এর আগে উনি এখানকার সবকিছু ছেড়ে চলে গেছে। বুঝতে পারছি। ওই সময় যখন এই বাড়িটা করা হয়েছিল, তখন কি শুধু এই একটা বাড়ি ছিল নাকি আশেপাশে এই বাড়িগুলো আছে? না, এই দিক দিয়ে আরো বাড়ি আছিল, এই দিক দিয়ে বাড়ি ছিল, এই দিক দিয়ে দেওয়াল দিয়ে ঘুরায় না ছিল, মানে বাউন্ডারি করা ছিল। এই যে মানুষের জন্য পালিশমেন্ট করতো, এই যে এই পালিশমেন্ট এই করতে আসেন হেনো, আচ্ছা, গুল করে আসেন, এটার মধ্যে যে ফাঁসি দিছে যে এটারই আউডা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখন নাই, এটা ভাঙিয়া থেকে গেছে। এরপরে দেখি হেনো ঘর ছিল। হ্যাঁ, এই যে এইটার এই সাইডটাতে আরেকটা বিল্ডিং আছে, এই যে দাদা, হ্যাঁ, এই বিল্ডিং এর লোকটা এর লগে ফাল্লাতে চলতো। আচ্ছা, এও দিছে সেই দিকে, হেও দিছে নিজে সেই দিকে।
আচ্ছা হ্যাঁ পরে বাদে এই লোকটারে মারিয়েছিল এই শালার প্রতি, এই লোকটারে মারছে মাইরে, তো পরে বাদে এইভাবেই হ্যাঁ অত্যাচারী অবিচারের মাধ্যমে হ্যাঁ সয় সম্পদ লোক আছে আর কি। বুঝতে পারছি লোক হিসেবে একটা বিশেষ সুবিধা ছিল না, বুঝতে পারছি। পরে তো বাদে আপনার এইভাবে এই হেয়ার যখন নাও ডুবছে ফাফের বারে তখন তো হেবাদে পাইছি, পরে চলে গেছে এখান থেকে। সম্পদ তো খালি হেনি না, সম্পদ তো কাইলে জুড়ি প্রায় মনে হয় যে 1200 একর জায়গা। এই সর্বনাশ, ওখানেও কি এরকম দালান প্রাসাদ হ্যাঁ না দেখে না দালান করছে না, তবে এনতে কি হ্যাঁ গৃহস্থী করাইছে। তাহলে তো অনেক সম্পদ, অনেক সম্পদ কি মনোরঞ্জন এর মনোরঞ্জন হে এক কথায় বিচারক আছেন, মানে এখানে এর বিচারই সব চলছে, এই দিক দিয়ে জুতা পাওয়া দিকেও যাইতেছে না, ছাতি মাথার দিকেও যাইতেছে না, এরকম আছিল। তাহলে তো বেশ অত্যাচারী একজন লোক। হ্যাঁ অত্যাচারী লোক ছিল, তো হিটলারের মতো ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাইলে ওনার এখানে যে জায়গাটা, এর আশেপাশে অনেক বড় বাংলো বাড়ির ন্যায় উনি থাকতো, আশেপাশে কাউরে থাকার জন্য দিত না? না না, টাকার জন্য দিত, তার বাড়িতে কাজ করো, শুধু কাজ করার জন্য, কাজ করবা খাইবা, সমস্যা কি চলো। এইভাবে উনি সাম্রাজ্য করছে। এইভাবে আরো অনেক ভিন্ন তার এই সাইড এফেক্ট আছে, রেকর্ড আছে, এই দিক দিয়ে আর যাইতেছি না আমি, বুঝতে পারছি। না সরলে কইলে যেরকম আছে বলেন, কারণ আমাদের তো উচিত। কারণ সে তো সুখ বিলাস করছে খুব বেশি, বুঝতে পারছি। বুঝছেন, এমন নাকি দেখা গেল একটা এই যে পছন্দ হইছে এটা রাঁধছে, মানে অন্যান্য বিলাস করছে, হ্যাঁ অন্য সাইডে হ্যাঁ এডি করছে, মানে তৎকালীন টাকাওয়ালারা যা করতো, যে নর্তকী আনতো, নাচাইতো, এরকম করছে, এরকমও করছে। বুঝতে পারছি। পরবর্তী কি এরকম মেয়ে ধরে এনে মেরেও ফেলছে, এরকমও কি? না এরকম আমরা শুনছি না, তবে হ্যাঁ রঙা উল্লাস করছে, বুঝতে পারছি। হ্যাঁ এডি করছে, হ্যাঁ ও মানে অবিচারী একজন হিসাবে হ্যাঁ অবিচারী আছিল, এর কোনো সুবিচার করছে না, সুবিচার কোনো নাই, এর কথা হলো এর স্বার্থের বিচার সব, মানে ওর যেটা ওর স্বার্থে আসছে ওটা সে করছে, অর্থাৎ সম্পদ কিভাবেই হোক সম্পদ কিভাবে চিনিয়ে নিব এই হলো তার হিসাব। এটা হচ্ছে যেমন সবারই হেঁটে হারিছে, গরিব কাঙ্গাল রে সবারই টাকা দিছে, প্রথমে দয়া দেখায় টাকা দিছে, পরবর্তীতে জোর করে যার যা আছে সব নিয়ে নিছে। বুঝতে পারছি। জোর করে বলতে তুমি দিতেছ না, বাধ্যতাই দিতেইব, কারণ তার সাথে কেউ ক্ষমতাশালী এর সাথে কেউ পারতো না, এভাবে জোর জুলুম করে সবার সম্পদ ছিনিয়ে নিছে। ঠিক আছে, বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পলাশ। পলাশ, ঠিক আছে। আপনি এখানকারই তো স্থানীয় না? আমি স্থানীয়। ঠিক আছে, ধন্যবাদ। নলিনী রঞ্জন সরকার জন্মগ্রহণ করেন 1882 সালে ব্রিটিশ ভারতের বাংলায়। তিনি ছিলেন একজন স্বনামধন্য অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ। তিনি বাংলার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ শাসনামলে। এছাড়া তিনি শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠা ও উন্নয়নে। ভারতের শিল্পায়ন এবং অর্থনৈতিক পরিকল্পনায়ও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অর্থমন্ত্রী হিসাবে নলিনী রঞ্জন সরকার এমন এক সময়ে দায়িত্বে ছিলেন যখন বাংলার অর্থনীতি ছিল নানা সংকটের মুখে। ব্রিটিশ শাসনের কারণে স্থানীয় অর্থনীতি অনেকটাই নিয়ন্ত্রিত ছিল বিদেশি নীতির দ্বারা। এই পরিস্থিতিতে রাজস্ব সংগ্রহ, বাজেট পরিকল্পনা এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ছিল বড় চ্যালেঞ্জ। তিনি বিভিন্ন অর্থনৈতিক নীতি গ্রহণ করেন, যার কিছু মানুষের কাছে উপকারী মনে হলেও কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও তৈরি হয়। ইতিহাসের অধ্যায়ে আমরা প্রায়শই দেখতে পাই ক্ষমতার সাথে সাথে বিতর্কও জন্মে। নলিনী রঞ্জন সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তার কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ রয়েছে। কিছু মহল মনে করত তার নীতিগুলো ব্রিটিশ প্রশাসনের স্বার্থকেই বেশি প্রাধান্য দিত, এবং ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে মতভেদও রয়েছে। সমালোচনা থাকলেও তার অবদান অস্বীকার্য। তিনি শিক্ষা ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশে তার চিন্তাভাবনা প্রভাব ফেলেছিল। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনেও তার অবদান ছিল। তার নাম আজও কিছু প্রতিষ্ঠান ও স্থাপনার মাধ্যমে স্মরণ করা হয়। তবে স্থানীয় মানুষের ভাষ্যমতে তার পরিচয় একটু ভিন্নই বটে। প্রায় 100 বছর আগে তার এই দালান কোঠা সম্পদের পরিমাণ দেখলেই বোঝা যায় তার কতটুকু চাকচিক্যময় জীবন কেটেছে। স্থানীয়রা জানান দেন তিনি অন্যায়ভাবে অনেক সম্পদ আত্মসাৎ করেছেন গরিব অসহায় মানুষদের থেকে। স্থানীয়রা আরও জানান দেন সেই সময়ে তার সম্পদের কোনো হিসেব ছিল না। এলাকার প্রত্যেকটি মানুষ তার সামনে নত স্বীকার করত। তবে তিনি অনেক ক্ষেত্রে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের দিকে। তবে তার বিনিময়ে তিনি অনেকটাই নিয়ে নিয়েছেন। বাপরে বাপ, ভাঙ্গা না পড়লি হইল। এটা একেবারে ধ্বংসের পথে এখন। স্থানীয়দের ভাষ্যমতে এই জায়গাটা ছিল হচ্ছে তার রঙ্গমঞ্চ। এখানে রমণীদের এনে নাচানো হতো। দেখুন, একটা সময় কত ভোগবিলাস করেছে মানুষ, কিন্তু আজ সে নাই, তার সাথে যারা এরকম কাজ করছে তারাও নাই।
দিন শেষে কি সবকিছুতেই শূন্য। ছিল এক সময় কত দাপট এই জায়গাগুলো নিয়ে, তার এই ক্ষমতার রাজ্য, কিন্তু আজ সবকিছু খসে খসে পড়তেছে, দেখার কেউ নাই, রক্ষা করার কেউ নাই। কিন্তু একটা সময় ছিল এগুলো নিয়ে কত তাণ্ডব। মানুষের থেকে যতটুকু শুনলাম, জোর জবরদস্তি করে মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া হতো। কতদিন বাঁচলেন? 50 বছর, 60 বছর, কিংবা 80 কিংবা 100-র ঊর্ধ্বে, কিন্তু এর বেশি তো আসলে বাঁচা হয় নাই। তো এখন যে মানুষ তাদের নিয়ে কথাগুলো বলতেছে বা তাকে নিয়ে কথাগুলো বলতেছে, এখন আপনার কি মনে হয় তার যে ইতিহাস সেটা কি সৌভাগ্যের ইতিহাস না দুর্ভাগ্যের ইতিহাস? এরকম করেই আসলে তৎকালীন সময়ের জমিদাররা কিংবা রাষ্ট্রের বিভিন্ন বড় পর্যায়ে যারা থাকতো, ঠিক এভাবেই তারা সম্পদের পাহাড় গড়েছে। এবং এখানেও আমরা ঠিক একই রূপ দেখতে পাচ্ছি। এই জায়গাটাতেই তারা মানে নাচ গান করতো, নর্তকী নাচাইতো, এরকম মানে ভোগবিলাস করতো আর কি। মানে ওনাদের ভাষ্য মতে কাউকে ধরে নিয়ে আসতো, এ নিয়ে হচ্ছে উপভোগ করতো। কিন্তু এখন দেখেন কত সুন্দর কারুকার্য গঠিত এই মানে দালান, অথচ এখন সেই ভেঙেই পড়ছে। একটা মানুষের ক্ষমতা সব সময় থাকে না। এই যে আজ তার সব 14 গোষ্ঠী নিয়ে দিল্লি পড়ছে, এরকমই হয় সবার ক্ষেত্রেই। যারাই জুলুম করে মানুষের উপর, তাদের দিন শেষে অবস্থা এরকমটাই হয়। সেটা আমরা ইতিহাসে দেখেছি এবং বর্তমানেও দেখেছি। এদিকে আর একটু জায়গা আছে দেখা যায়, কিন্তু এটা আসলে বট গাছেই গ্রাস করে রাখছে। তৎকালীন সময়ে কতটুকু বিলাসবহুল করে এই বাড়িটা করছে একটাবার চিন্তা করুন। আজ 2026 সালে আমরা একটা দোতলা বাড়ি পর্যন্ত করতে পারি না, অথচ সেই সময় সে দোতলা বাড়ি করেছে, অনেক বড় দালান করেছে। এই যে এরিয়াটা কিন্তু বেশ বড়, ড্রোন শটে আপনাদেরকে দেখিয়ে দিব। সামনে একটা পুকুর আছে, পুকুরের বসার জন্য ঘাট করেছে অনেক সুন্দর করে। আবার ওই পাশে পুকুরের কোণে আরও একটা কি জানি করছে বসার জায়গা, বিচার করার জন্য আলাদা জায়গা রাখছে, যেগুলো এখন ভেঙে ফেলছে মানুষে। কিন্তু এখানকার এরিয়া অনেক বড় ছিল। এটা হচ্ছে আরেকটা জায়গা, এখানে হচ্ছে তাদের শোয়ার ঘর ছিল, এরকম একটা কিছু। আসার পর বসার জন্য এই জায়গাটা দেওয়া হতো। এখন তো আসলে সব কিছুই ধ্বংসের মুখে, আর হচ্ছে ওই বট গাছে আস্তে আস্তে গ্রাস করতেছে। এদিকে হচ্ছে এটা মন্দির, সম্ভবত তারই মন্দির ছিল। এখানে সে প্রার্থনা করত। একটা মানুষ যে কিনা মানুষের ক্ষতি করে, সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কি করবে আমি আসলে বুঝি না। সে কতটুকু ক্ষমতাশালী ছিল দেখেন, সে যোগাযোগ করার জন্য নিজে একটা পোস্ট অফিস দিছিল। মানে এটা হচ্ছে সরকারিভাবেই তার বাড়ির সামনে এই পোস্ট অফিসটা ছিল। তখনকার যোগাযোগ ব্যবস্থা তো আসলে এখনকার মতো ছিল না, মোবাইল সিস্টেম তো আর ছিল না। ওই চিঠির মাধ্যমে আদান প্রদান করা হতো বিভিন্ন তথ্য। আর সেজন্য সে ক্ষমতা খাটিয়ে নিজের বাড়ির মধ্যেই বা বাড়ির সামনে একটা পোস্ট অফিস রাখছিল আর কি। একটা সময় ছিল যখন এখানেই মানুষ বসবাস করতো, এখানকার মানে যারা ক্ষমতাশালী তারা। অথচ আজ দেখুন কিভাবে পড়ে রয়েছে এখানকার জায়গা। তাহলে কি বুঝলেন আপনি? ইতিহাস থেকে আমরা যা বুঝতে পারি যে যারা ক্ষমতাশীল, অহংকার দেখায়, যারা দাপট দেখায়, তারা একসময় ঠিক এইভাবেই ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা মানুষই ধ্বংস হয়, কিন্তু তাদের ধ্বংসটা একটু অন্যরকম। তাদেরকে মানুষই ধ্বংস করে দেয় এবং সৃষ্টিকর্তা থেকে তো গজব আসেই। এটা হচ্ছে পুকুর ঘাট, মানে এই মন্ত্রীর বাড়ি বা যাই বলেন, সরকারের একজন কর্মকর্তা এই পুকুর ঘাটটা করা হয়েছিল। দেখুন পুকুর ঘাটের আজকে কি অবস্থা, সবকিছু আস্তে আস্তে ধ্বংস হইতেছে, খসে খসে পড়তেছে। এখানে একটা কদম গাছ আছে দেখা যায়। আজ এখানে দেখতেছেন যে ধ্বংস, কিন্তু একসময় এখানে বসে মানে মন্ত্রীরা এখানে বসে মানে গরমের দিনগুলোতে বাতাস পোহাতো আর কি, মানে শরীরে বাতাস লাগাতো। এই জায়গাগুলো এখন যেরকম ফাঁকা দেখতেছেন, একসময় কি এরকম ফাঁকা ছিল না। এই পুকুর পাড়ে বসে তারা এই সামনের যে বড় বিল বলতে পারেন বা বড় খোলা জায়গা, হাওর, সেখানকার সম্পূর্ণ বাতাস এদিকে আসতো, আর এখানে বসে মন্ত্রী বাতাস লাগাতো তার শরীরে বা তার গায়ে, গরমের দিনে ঠান্ডা হাওয়া লাগাতো। একটা সময় তার সম্পদের নেশা এমনভাবেই ধরে যে তিনি সম্পদ পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। অতঃপর একটা সময় এমনভাবে এসে দাঁড়ায় যে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাকে এই এলাকা ছাড়া করে দেয়। আজ পড়ে রয়েছে তার বিশাল সাম্রাজ্য, বিশাল এক ভবন যা আজ খসে খসে পড়ছে। অথচ তার কৃতকর্মের ফল আজও মানুষের মুখে মুখে স্মরণ রয়েছে। পৃথিবী নশ্বর, আমরা কেউই একদিন থাকবো না, এ কথাই চিরন্তন সত্য। এমত অবস্থায় সেই সার্থক বা প্রকৃত সফল যে পুণ্যের কাজ করে গিয়েছে।
শেষ যদি আপনাদের কাছে একটি প্রশ্ন করি, নলিনী রঞ্জন সরকার তিনি কি একজন দূরদর্শী অর্থনীতিবিদ নাকি বিতর্কিত এক প্রশাসক? এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার দায়িত্ব এখন আপনার। যাই হোক, আজ এ পর্যন্তই। ডকুমেন্টারি নেচার এবং তথ্যবহুল সবকিছু একসাথে পেতে অবশ্যই চোখ রাখুন মিক্স ভিউতে। ধন্যবাদ।